শোনো লিনা, চোর যদি চুরি করতে চায় তবে হাজার পাহারার ফাঁকফের থেকে হলেও সে চুরি করবেই। যতই পাহারাদার নিযুক্ত করো লাভ নেই। চোর যতক্ষণ না নিজে থেকে শুধরোচ্ছে তার পিছনে সময় নষ্ট করা বৃথা। তোমার মেয়েকে বলে দিও ওইসব লোক দেখানো পাহারা আমি দিতে পারবো না। আমি তার পাহারাদার নই। তার মধ্যে বিন্দু মাত্র মানুষ্যত্ববোধ থেকে থাকে তাহলে গত রাতের ওয়াদার বরখেলাপ এবার যেন আর না হয়। আমির সাহেব হনহনিয়ে উঠে চলে গেলেন ঘরের দিকে। নলিনা পেছন থেকে ডাকলেন, খাবারটা তো শেষ করে যান। আমির সাহেব থামলেন না। নলিনা মেয়ের দিকে কঠিন মুখ করে বললেন, কথাগুলো কানে গেছে নিশ্চয়। ঘুঙুর স্তব্ধ বনে গেল, তার কান উষ্ণ আফায় ছড়িয়ে। হৃদয় আহত হয়েছে ভীষণ। বাবা তাকে চোরের সঙ্গে তুলনা করল। শেষ পর্যন্ত কি তবে সে চোর? বেশি দূর ভাবতে পারল না সে। মায়ের কথার উত্তরটুকুও দিতে পারল না। কোনো মতে দৃষ্টির উষ্ণ বৃষ্টিপাত সংবরণ করে জোর পায়ে প্রস্থান করল। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নেমে গেল গায়ের পথে। মাঝপথে দৃষ্টি ও ঘুঙুর একত্রিত হলো। বৃষ্টির উৎফুল্ল প্রজাপতির ন্যায় বদনখানি বান্ধবীর বিধ্বস্ত চেহারা দেখা মাত্র মলিন হয়ে আসে। বৃষ্টি ঘুঙুরের কাঁধে হাত রাখে, হতভম্ব দৃষ্টিতে বলে, এই কি অবস্থা হয়েছে তোর? চোখ মুখ কেমন টমেটো হয়ে আছে কেন? কেঁদেছিস খুব, তাই না? বান্ধবীর আকাশকারায় ঘুঙুরের কান্নার লাগাম বাঁধনহারা হতে চাইল। অতীব যত্নে নিজেকে গুছিয়ে নিল সে। ভারী কণ্ঠে বলল, কিছু হয়নি, চল। ঘুঙুর হাঁটা দিচ্ছিল। বৃষ্টি তাকে টেনে ধরল, কড়া গলায় বলল, আমার থেকে লুকাস না, কি হয়েছে বল। ঘুঙুর বিরক্তি প্রকাশ করে বলল, পরে বলবো, এখন চল। বৃষ্টি নাছর বান্দা বলল। আমি এখনই শুনবো। ঘুঙুরকে হার মানতে হলো বৃষ্টির নিকট, কারণ সে জানে সত্যি না শোনা অবধি বৃষ্টি এখান থেকে এক পাও নড়বে না। অযথা এক্সামের টাইম লস হবে। উপায়ন্তর না পেয়ে চলতে চলতে বৃষ্টিকে সবটা খুলে বলল ঘুঙুর। সব শুনে সর্বপ্রথম বৃষ্টি যেটা বলল, এত কিছু হয়ে গেল আর তুই আমাকে আজ বলছিস? তাও আবার আমার জোর করে শুনতে হলো। আমি অবাকের উপর অবাক হচ্ছি শুধু। সময়টা ভালো হলে আজ থেকে টানা 1 মাস তোর ছায়াও পা মারাতাম না। কিন্তু আমার ব্যাড লাক, তোর সময় খারাপ চলছে, তাই আর রাগ করে থাকলাম না, মাফ করে দিলাম, যা। আসলে বৃষ্টি চাইছিল এসব বলে ঘুঙুরকে একটু হাসাতে, কিন্তু তার প্ল্যান ফ্লপ হলো। ঘুঙুর আগের মতোই উদাসীন রইল। বৃষ্টির কথা আদতে শুনল কি না কে জানে। বৃষ্টিও এক পর্যায়ে চুপ হয়ে গেল। আসলে প্রাণপ্রিয় বান্ধবীর এমন দুর্গতিতে ভেতরটায় যে তার ভাঙচুর হচ্ছে। এলোমেলো উস্কো খুস্কো চুলে ক্লান্তিমান চেহারায় প্রেয়সীর সামনে এলে প্রেয়সীর হৃদয়ে কেমন প্লাবন নামে তা কি প্রেমিক পুরুষ অবগত নয়? তবে কেন এই রূপে উদয় হয়ে নতুন করে প্রেয়সীর হৃদয় ভাঙার কারণ হওয়া? ওই বিষোচ্চাহনের অন্তর্ভেদী দৃষ্টি প্রেয়সীর পাষাণ হৃদয়ে তীর হয়ে এফোরফোর করে গেথে রয়। তবুও নির্বিকার প্রেয়সী কণ্ঠে সমগ্র কাঠিন্যতা ঢেলে বলল, পথ রোধ করেছেন কেন? সামনে থেকে সরুন, আমাদের লেট হচ্ছে। কল্প আহত হয়, ব্যথিত অসহায় কণ্ঠে বলে, এভাবে বলছিস কেন তোতা পাখি? আমি কতটা যন্ত্রণায় আছি তা কি তোকে মুখে বলে দিতে হবে? এভাবে কেন পথ আটকে দাঁড়িয়ে আছি তা কি তোর অজানা? ঘুঙুর পরাজিত কণ্ঠে বলল। আমি নিরুপায়। কল্পের চোয়াল শক্ত হয়ে আসে, একটু রূঢ়ভাবে বলল, নিরুপায় মানে কি? তুই আর তোর বাপ মিলে কি আমাকে পাগল বানিয়ে ছাড়বি? আমি আপনাকে কিছুই বানাতে চাই না, শুধু এই মুহূর্তে সামনে থেকে সরে যান এতটুকুই চাই। এবং নেক্সট টাইম আর আমার পথে বাধা হয়ে দাঁড়াবেন না, এটাও বলতে চাই। কল্প বাকরুদ্ধ, তার মস্তিষ্ক শূন্যের কোঠায়। তার তোতা পাখি এমন অসঙ্গতি বাক্য আওড়াচ্ছে কেন? বিস্ময়ে তার কান গরম হয়ে উঠেছে। নিজেকে স্বাভাবিক করে একটু ধমকে এসে বলল, কি বলতে চাইছিস? ভনিতা না করে সরাসরি বল। আমি কোনো ভনিতা করছি না। আপনি আর কখনো আমার সামনে আসবেন না। আমাদের মধ্যে যা কিছু ছিল সবকিছুর ইতি টানা হয়ে গেছে। তা ইতিটা টানলো কে? তোর বাপ? সব সময় বাপ বাপ করবেন না, শুনতে ভালো লাগে না। আমি আবার বাবাকে ভীষণ ভালোবাসি। আর আমাকে? ঘুঙুর খেই হারায়, তার অধর কাঁপে, কণ্ঠ টলে, সময় নিয়ে বলে, বাসতাম। কল্প চোখ বন্ধ করে, হাত মুষ্টিবিদ্ধ করে তার কর্ণজুড়ে বারংবার প্রতিফলিত হয় বাসতাম শব্দটি। এভাবেও প্রত্যাখ্যান করা যায়? দুদিনেই তার জায়গা অতীতে চলে গেছে।
কল্প বলতে চাইল অনেক কিছুই, কিন্তু তার আপাতত বলার আগ্রহ হারিয়ে গেছে। সে চোখ খুলে ঘুঙুরকে চলে যেতে অনুমতি দিতে চাইল। আর যাই হোক, তার জন্য ঘুঙুরের পড়াশোনায় বিঘ্ন ঘটুক তা সে চায় না। এক্সামের সময় বাকি মাত্র 10 মিনিট। নিজেকে স্থির করে সে ভেবে নিল এ বিষয়ে পরে খোলামেলা কথা বলবে ঘুঙুরের সঙ্গে, বোঝাবে ওকে, সব কিছু শুনবে ওর থেকে। কিন্তু চোখ খুলতেই আরেকবার ঝটকা খেল সে। তার অনুমতির পরোয়া না করেই ঘুঙুর চলে গেছে। ঝট করে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরল সে। দেখল বৃষ্টির হাত টানতে টানতে কলেজের গেটের কাছাকাছি পৌঁছে গেছে ঘুঙুর। বৃষ্টি বারংবার পেছন ফিরে অসহায় দৃষ্টিতে কল্পকে দেখছে। কল্পের অধরে তাচ্ছিল্যময় হাসি। তার কপালে শেষমেশ এই ছিল, হনলি বাসতাম। একের পর এক ধুমায়িত শলাকায় ভেতরটা পুড়িয়ে ফেলার এক অদ্ভুত খেলায় মত্ত হয়েছে কল্প। ক্লাবের ঘরখানায় সেই থেকে পড়ে আছে একাকী। বাইরে রেড সিগন্যাল হিসেবে রফিককে দাঁড় করিয়ে রেখেছে। কেউ ঢুকতে গেলেই আগে তার মুখোমুখি হচ্ছে এবং নো এন্ট্রি নামক নিষেধাজ্ঞা শুনে আবার ব্যাক করছে। সর্বশেষ এলো জিহান। রফিক তাকে উক্ত কথাটি বলতেই সে বড়সড় ধমক দিয়ে উঠল। রফিক তাতেই চুপসে গেল। সে জানে কল্প যতই সবাইকে নট অ্যালাউ করুক, জিহানের বেলায় 7 খুন মাফ। তাই সেও আর বেশি কিছু না বলে সরে দাঁড়ালো। জিহান ফুসতে ফুসতে ভিতরে ঢুকলো। তারপর তো নিজেই হতভাগ। গোটা ঘরে নিঃশ্বাস ফেলার জায়গা নেই, ধোঁয়া আর ধোঁয়া। বদ্ধ ঘরটায় জিহানের দম বন্ধ হয়ে আসার জোগাড়। সে কাশতে কাশতে কোনো মতে পশ্চিমের জানালাটা খুলে দিতে দিতে বলল, ভাই এসব কি করছো? মরবে নাকি? জানালা খোলার সঙ্গে সঙ্গে হুড়হুড়িয়ে বাতাস ঢুকতে শুরু করলো। বের হতে লাগলো ভেতরের কালো ধোঁয়া। ধীরে ধীরে ঘরের পরিবেশ পরিষ্কার হলো। কল্প এলোমেলো অবস্থায় দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে শুয়ে আছে। দৃষ্টি মেঝেতে, চোখ জোড়া অসম্ভব লাল, চুলগুলো লাগাম ছাড়া, শার্টের বোতাম অনাদরে খুলে পড়া। জিহান আঁতকে উঠল, ছুটে গিয়ে সামনে বসে পড়ল। কল্পের হাতে হাত রেখে বলল, ভাই কি হচ্ছে এসব? কেন হচ্ছে? কেন নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছ? একসঙ্গে বসে সব কিছু মিটিয়ে নাও না। কল্প কোনো কিছু শুনল কিনা কে জানে। সে কেবল মর্মাহত কণ্ঠে বলল, সামান্য একটা শব্দের ভার যে এত স্বয়ং কল্প চৌধুরীও তা বহন করতে অক্ষম, বুঝতে পারছিস? একটা শব্দের জোর কত! বাসতাম, আহ কি অদ্ভুত খারাপ একটা শব্দ, শেষে কিনা আমাকেও হারিয়ে দিল। জিহান ব্যথিত হয়, বলল, ভাই প্লিজ এমন করো না। ঘুঙুর বাচ্চা মেয়ে কি বলতে কি বলেছে, তুমি আর এসব ভেবে কষ্ট পেও না। এর চেয়ে ভালো ওর সঙ্গে খোলাখুলি কথা বলে সমস্যাটা মিটিয়ে নাও। ও আসবে বলছিস? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকা করতেই হবে। আফটার অল পিচ্ছি মেয়ে বলে কথা, আবেগের জোয়ার। নিজের ভালো বুঝবে না, উল্টে চোখ আঙুল দিয়ে বোঝাতে হবে। কল্প আদো খাওয়া সিগারেটটা চরম অনীহার সঙ্গে দূরে ছুড়ে দিল। নাক মুখ কুচকে তীব্র অধৈর্য কণ্ঠে মিশিয়ে বলল, শালা এই জন্যই বোধ হয় মানুষ বলে অল্প বয়সী মেয়েদের সঙ্গে প্রেম করতে নেই। এদের বিয়ে করলে অর্ধেক জীবন শেষ হয় তাকে বুঝতে বুঝতে, আর বাকিটা বোঝাতে বোঝাতে। জিহান হাসতে হাসতে প্রবাদ বলল, পড়েছে মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। এখন আর এসব বলে তো লাভ নেই। তার চেয়ে উঠে কোচ কাজ করে নাও। একটা এক্সাপটিভ লুক নিবে, যাতে তোমার তোতা পাখি তোমাকে দেখা মাত্র বেহুশ হয়ে যায়। এতে করে ওকে গাড়িতে তুলতে বেশি একটা ঝামেলা পোহাতে হবে না। কল্প উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। জিহানের দাঁত কেলানো তার গায়ে কেমন জ্বালা ধরাচ্ছে। সে সজোরে মুচড়ে ধরল জিহানের কান, শাসিয়ে বলল, মেরে হাড় ভেঙে ফেলবো। জিহানের হাসি মুহূর্তে গায়েব। নিজেকে কল্পের থেকে রক্ষা করতে তৎপর হয়ে উঠল। আত্মপক্ষ সমর্থনে বলল, লাগছে, ছাড়ো ভাই। কল্প ওর কান ছেড়ে পিঠে চাপড় মারল, সাবধান বাণী ছুড়ে বলল, মনে থাকে যেন। আরেকটা যাচ্ছে তাই পরীক্ষা দিয়ে হল ছাড়ল ঘুঙুর। বুকে অসহ্য যন্ত্রণা চেপে ভালো থাকার ভান ধরে ক্রমান্বয়ে এগিয়ে চলেছে সে। হাতে ফাইলপত্র ঝুলিয়ে দণ্ডায়মান ভাবে হাঁটছে। ডানে বামে তাকানোর ফুরসত নেই। বৃষ্টিও বের হয়েছে হল ছেড়ে। ঘুঙুরের কেন্দ্র ফাঁকা দেখে সে ছুট লাগিয়েছে নিচে। ছুটতে ছুটতে এক সময় মিলেও গেছে কাঙ্ক্ষিত মানব। সে হাঁপাতে হাঁপাতে এসে ঘুঙুরের সামনে থেমেছে। বুকে হাত দিয়ে শ্বাস ফেলছে। ওকে এভাবে দেখে ঘুঙুর ভ্রু কুঁচকে ফেলল, বলল, এমন হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছিস কেন? আজমা আক্রান্ত হলি নাকি? বৃষ্টির শ্বাস অনেকটা হালকা হয়ে এসেছে। সে ঘুঙুরের সঙ্গে চলতে চলতে বলল, যে দৌড় করালি তাকে অ্যাজমা না উঠলে বরং বেপাক্ষা হতো।
আমি আবার তোকে কখন দৌড় করলাম? কেন? এই যে তাকে খুঁজতে 3তলা থেকে দৌড়ে নিচতলায় এসে গেলাম। আমাদের না একসঙ্গে নামার কথা ছিল? ছিল। আসলে আমার একটু কাজ ছিল, তাই নেমে এসেছি। নিচে ওয়েট করতাম, অযথাই ছুটে এনার্জি লস করলি। বৃষ্টির যেন কথাটা বিশ্বাস হলো না। সে মুখ ভেঙচি কেটে বলল, কাজ ছিল নাকি কাউকে দেখার তাড়া ছিল? ঘুঙুর বিরক্তি প্রকাশ করে বলল, ফালতু বকিস না, সবকিছু এখন অতীত, ভুলে যা সব। আমি না হয় ভুলে যাব, কিন্তু তুই কি আদৌ ভুলতে পারবি? মুখে বলা যতটা সহজ, কাজে করাটা কিন্তু ততটাই কঠিন। ঘুঙুর ধমকে দাঁড়ালো ক্ষণকাল, পরপর আবার চলতে চলতে দৃঢ় স্বরে বলল, যে যত কঠিনই হোক না কেন, আমাকে পারতেই হবে। আমি আর বাবা মাকে কষ্ট দিতে পারবো না, তাতে নিজেকে যত কষ্ট সইতে হয় সইব। আর গল্প ভাই, তার কষ্টটা একবারও দেখবি না? তুই কিন্তু স্বার্থপরের মতো আচরণ করছিস ঘুঙুর। ঘুঙুর শুনেও না শোনার চেষ্টা করতে চাইল, কানে হাত চেপে বলল, আমি আর কারো কষ্ট বুঝতে চাই না। বাবা মায়ের খুশির জন্য যদি আমাকে স্বার্থপর হতে হয়, তবে তাই সই। ভুল করছিস ঘুঙুর, খুব বড় ভুল করছিস। একটা পবিত্র সম্পর্ক নষ্ট করছিস তুই। একটা পবিত্র হৃদয় হাতুড়ি পেটা করে ভেঙে চুরে খান খান করছিস। ভালো হবে না দেখিস, এটা কখনো ভালো হবে না। ঘুঙুর রেগে যায় ভীষণ, প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে বলল, এই, তুই আমার বান্ধবী, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওদের হয়ে চামচামি করতে কি দিল রে তোরে? হ্যাঁ, এখন তোর থেকে আমাকে শিখতে হবে ভালো, খারাপ, ডিসগাস্টিং। ঘুঙুর রেগে মেগে হনহনিয়ে বেরিয়ে গেল কলেজ থেকে। বৃষ্টি সেখানেই দাঁড়িয়ে, তার নড়াচড়ার শক্তি লোপ পেয়েছে। নিজের সত্তাকে এই মুহূর্তে অবিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে, নিজের কানকে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতে ইচ্ছে জাগছে। ঘুঙুর এভাবে বলল তাকে, বলতে পারল সে কোনো দুঃস্বপ্ন দেখছে নিশ্চয়ই, ঘুম ভাঙলেই সব সুন্দর হবে, তাই কি? তিরিক্ষি মেজাজে কলেজ থেকে বের হলো ঘুঙুর। ভেতরের কষ্টগুলো কাউকে দেখাতে না পারার অপারগতা ক্ষোভ হয়ে বাহিরে বেরিয়ে আসে, যার দরুন পিষ্ট হচ্ছে আশেপাশের প্রিয় মানুষগুলো। অধিক প্রিয়, অধিক কাছের মানুষগুলোকেই সে দিয়ে ফেলেছে তীব্র আঘাত। আচ্ছা, তার নিজস্ব মানুষগুলো কি বুঝবে তার এহেন আচরণের হেতু? নাকি ভুল বুঝে একে 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 দূরের রাস্তা ধরবে সব? চোখের বাড়িধারাটুকু সন্তপর্ণে আড়াল করে থমথমে মুখে এগিয়ে যাচ্ছিল ঘুঙুর। তখনই ঘটল বিপত্তি। অগোচরে খুঁজে ফেরা মুখখানি নিচ থেকে সম্মুখে এসে ধরা দিল। মুখোমুখি হলো দুজন। ঘুঙুর উত্তেজনা দমাতে না পেরে থরবর করে বলেই ফেলল, আপনি? কল্প সর্বোচ্চ গুরু গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমি। ঘুঙুর আর কিছুই বলতে পারল না। তার চোখের সামনে সবকিছু ঘোলাটে হতে লাগলো। মাথার ওপরের সূর্যের প্রচণ্ড তাপদাহে, মস্তিষ্কের অতিরিক্ত চাপে, হৃদয়ের অসহনীয় যন্ত্রণায় সে সেভাবেই মূর্ছা গেছে, নাকি অন্য কিছু? ঘুঙুর পুরোপুরি চেতনা হারিয়ে ঢলে পড়ল কল্পের বক্ষে, যেটার অপেক্ষাতেই কল্প ছিল। সঙ্গে সঙ্গে কল্প ওকে পাজা কোলে তুলে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। ওরা উঠতেই তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট দিল জিহান। সময়টা মধ্যদোবর, ঝিমঝিমে মাথা ব্যথা নিয়ে বিছানা ছাড়ল ঘুঙুর। তার অচল মস্তিষ্কে এখনও নিজের অবস্থান সম্পর্কে বিন্দুমাত্র অবগত নয়। মস্তিষ্ক যখন সচল হলো, ততক্ষণে সে কোনো এক অজানা কক্ষে বন্দিনী। ঘুঙুরের ধীরে ধীরে মনে পড়ল পূর্বের ঘটনা। সে এক ছুটে দরজা অবধি গেল। অনেক টানাটানির পরেও যখন দরজা খুলল না, তখন হতাশ হয়ে দুশ্চিন্ত বদনে বিছানায় গিয়ে বসল। নানা রকম দুশ্চিন্তা তাকে চারদিক দিয়ে চেপে ধরছে। তন্মধ্যে সব থেকে বড় চিন্তা বাবা। সময়ের দেরিতে বাড়ি ফিরলে নিশ্চয়ই বাবা তাকে সন্দেহ করবে। আরেকবার বাবার বিশ্বাস হারাতে বুক কাঁপল তার। কল্প কেন তাকে এভাবে তুলে আনলো? কী করতে চাচ্ছে সে? ঘুঙুর দুহাতে মাথার চুল খামচে ধরে বসে রইল। ধীরে ধীরে তার চিন্তান্বিত দৃষ্টি গিয়ে ঠেকল ক্ষুদ্রাকৃতির বেলকনির দ্বার প্রান্তে। সুচালো ধোয়ার রেখা সেখান থেকে ভেসে আসতে দেখা যাচ্ছে। ঘুঙুর ভ্রু কুঞ্চন করে এগিয়ে গেল। তার মনে ভীতির দেখা মিলছে। অচেনা অজানা জায়গায় এভাবে একাকী বন্দি দশায় ভীতগ্রস্ত হওয়াটা অবশ্যই স্বাভাবিক। ঘুঙুর ঢোক গিলে দরজার কপাটে হাত রাখল। ধীরে ধীরে মাথা ঢুকিয়ে দেখার চেষ্টা করলো কিসের ধোঁয়া নির্গত হচ্ছে। পরপর তার দৃষ্টি যা আবিষ্কার করলো, তাতে করে সে পুরোপুরি শকড। ডিভানে হেলান দিয়ে বসে পায়ের উপর পা তুলে আয়েশ করে সিগারেট টানতে মশগুল কল্প। ঘুঙুরের যত ভীতি মুহূর্তে তা গায়েব হলো। সে ত্বরান্বিত বেগে এগিয়ে গিয়ে একেবারে কল্পের মুখোমুখি হলো। কোমরে হাত রেখে কড়া কণ্ঠে শুধালো, এসবের মানে কি? কেন করছেন এমন? কোথায় এনেছেন আমায়? দরজা খুলুন, আমি এক্ষুনি বাড়ি যাব।
কল্প দুহাত ছড়িয়ে দিয়ে আরেকটু আয়েশ করে বসল। ঘুঙুরের চোখে পূর্ণ দৃষ্টি রেখে সাবলীলভাবে বলল, তো কে আটকে রেখেছে তোকে? চলে যা। ঘুঙুর ক্ষিপ্ত কণ্ঠে বলল। মস্করা করেন? দরজা না খুললে যাবো কি করে? কল্প এক শৈল্পিক কায়দায় সিগারেটের ধোঁয়াটুকু সন্তপর্ণে বক্ষে পড়ে ফের হাওয়ায় ভাসিয়ে দিল। পরপর প্রলম্বিত শ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে বলল, মস্করা তো তুই করছিস আমার সঙ্গে, আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে। ঘুঙুর কল্পর এমন শান্ত ব্যবহারে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছে। কল্পর মনে কী চলছে তা নিয়ে সে ব্যাপক শঙ্কা নিবিত। ভেবে নিল কল্পর সঙ্গে যত কম পেঁচাবে ততই ভালো, তাই কথা এড়িয়ে বলল, দরজাটা খুলে আমাকে বাড়ি পৌঁছে দিন। বাবা মা নিশ্চয় অপেক্ষায় আছেন, দুশ্চিন্তা করবেন। সিগারেটের শেষ অংশটুকু সাবধানতা অবলম্বনে বেলকনি থেকে সুদূরে ফেলে দিল কল্প। ঘুঙুর দেখল তার নির্বিকার কারসাজিগুলো। ঘুঙুরের মনে হলো কল্প তার প্রতি বিন্দুমাত্র আগ্রহ দেখাচ্ছে না, তাকে পুরোপুরি অগ্রাহ্য করতে চাচ্ছে। আশ্চর্য, তাহলে তুলে এনেছে কেন? ঘুঙুরের স্পষ্ট মনে পড়ে অচেতন হওয়ার পূর্বে তার নাসারন্ধে কোনো কিছুর তীব্র স্মেল প্রবেশ করেছিল। পরপর সে চেতনা হারায় এবং চেতনা ফিরে এটুকু সে বুঝতে পেরেছে এটা কল্পরই কারসাজি। তাকে তুলে আনার জন্য ঘুঙুরের এহেন আকাশ কুসুম ভাবনায় ভাটা ফেলল কল্প নিজেই। আকস্মিক ঘুঙুরকে হ্যাঁচকা টানে নিজের পায়ের উপর বসিয়ে দিল, আটকে নিল বাহুবন্ধনে। ঘুঙুর হতচকিত, এমনটা তো হওয়ার কথা ছিল না। ছাড়া পেতে মরিয়া সে অবিরত মশরামশরি শুরু করে দিল, হাত পা ছুড়তে শুরু করলো, মুখে বলতে লাগলো, অসভ্য মানুষ, ছেড়ে দিন আমায়, আমি বাড়ি ফিরবো। ছবেন না একদম, ছেড়ে দিন বলছি, এক্ষুনি ছাড়ুন। এমন চিৎকার চেঁচামেচিতে একরাশ বিরক্তি নিয়ে ধমক দিয়ে বসল কল্প। সেই ধমকে দৃশ্যমান রূপে কেঁপে উঠল ঘুঙুর। থামল তার ছটফটানি, ভাঙল সকল বাহাদুরি। আর একবার নড়বি তো এই বেলকনি থেকে সোজা মেইন রোডে ছুঁড়ে মারব। 5 তলা থেকে পড়লে বাঁচার চান্স নেই নিশ্চয়ই। ঘুঙুর ভয় পেল। তার ধারণা কল্প তার সঙ্গে যা কিছু করতে পারে তাকে হয়তো একটুও বিশ্বাস নেই। ঘুঙুর শান্ত হয়েছে দেখে কল্পর ভালো লাগলো। হঠাৎই কি হলো, সে ঘুঙুরের মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরল। আবেশে চোখ বুজে এলো তার। বুঝলো ঘুঙুরও, অগোচরে হলেও তারও তো এটা পরম শান্তির স্থল। কেন জানি চেয়েও নড়াচড়ার শক্তি পেল না ঘুঙুর। ইচ্ছে থাকলেও শেষমেশ সরতে ব্যর্থ হলো সে। ওভাবেই পড়ে রইল প্রিয় মানুষের বুকে। কল্প ওর মাথায় হাত বুলিয়ে দিল। ঘন ঘন নিঃশ্বাসের সঙ্গে উন্মাদিত কণ্ঠে বলল, আমার তোতা পাখি, এত সহজে কিভাবে এতটা বদলে গেলি তুই? আমার বন্দিনী তোতা পাখি হয়ে তুই অন্যের শেখানো বুলি আওড়াবি, এটা আমি কি করে সহ্য করব বল? আফটার অল কল্পচৌধুরী নিশ্চয়ই নিজের জিনিসে অন্যের দাবিদারি পছন্দ করবে না। ঘুঙুর থতমত খায়। বলার ভাষা নিষিদ্ধ হয়েছে তার জন্য। মনে মনে এরূপ প্রতিক্রিয়া পোষণ করে সেভাবেই শক্ত হয়ে পড়ে রইল সে। ভুলেও মাথা তোলার সাহস বা চেষ্টা দেখালো না। কল্পে যেন এতেই সন্তুষ্ট। ঘুঙুর তার বশ্যতা স্বীকার করলেই সে চিরসুখী। কিন্তু হলো কি? কল্প ফের বলল, তোর বাবার কথা মতো আমার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্তটা ঠিক কতটা অন্যায় হলো বুঝতে পারছিস তো? তবে লাভ কি হলো বল? সেই তো তুলেই আনলাম আমার জিনিস আমার কাছে, দেখ ঠিক কতটা কাছে। কল্প ঘুঙুরের মুখ তুলে নিজের মুখের সোজাসুজি করল। কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘুঙুরের বা গালে নিজের ডান হাতের আঙুল ধারা স্লাইড করতে করতে পুনর্বার বলল, এত জেদ ধরে কি হলো বল? সেই তো কল্পের তোতা পাখি হয়ে বন্দিনী হতে হলো। এবারে আর রিস্ক নেব না, বুঝলি? সরাসরি বিয়ে করে বউ সমেত বাড়ি ফিরব। তখন দেখব কেউ কিভাবে কল্প থেকে তার তোতা পাখিকে কেড়ে নেয়।